এখন বর্তমানে কিন্তু তারাপীঠ মন্দিরে অনেক কিছু জিনিস পাল্টে গেছে, পুজো দেওয়ার সিস্টেমও পাল্টেছে, লাইন পাল্টেছে, সব কিছু পাল্টেছে। আর এই যে রুমটা দেখছেন, এই রুমের প্রাইস মাত্র আমাদের কাছ থেকে নিয়েছে পুরো মানে সে ব্রয়লার যে মুরগিগুলো হয় না, 15 জন তুলে দিয়েছে একটা অটোর মধ্যে। ভাবা যায় রামনবমী উপলক্ষে তারাপীঠের মন্দির কত সুন্দর সেজে উঠেছে দেখুন। আজকের এই ট্রেন জার্নিতে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো প্রয়োজন হবে না। ওই গেটের পাশে রয়েছে কাউন্টার, ওখান থেকে ভিআইপির জন্য টিকিট কাটতে হয়। আর একজনের টিকিট মূল্য কিন্তু পড়ে 500 টাকা করে চার্জ। মাত্র 3 মিনিট লেট করে ট্রেন আমাদের পৌঁছে দিল রামপুরহাট জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। হ্যালো বন্ধুগণ, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবার একবার চললাম তারামায়ের দর্শনে তারাপীঠে। প্রত্যেকবারের মতো আমি আমার জার্নি শুরু করছি আমার বাড়ি নিয়ারেস্ট রেল স্টেশন পাঁশকুড়া জংশন থেকেই, কিন্তু আসল যে জার্নি সেটা শুরু হবে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। স্বভাবতই রাত্রি 3টে বেজে 10 মিনিটের পাঁশকুড়া হাওড়া লোকাল ধরে আমি প্রথমে পৌঁছে যাব হাওড়া জাংশনে। এখন ঘড়ি কাঁটে 2 বেজে 33 মিনিট। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাত্রি 3টে বেজে 10 মিনিটের প্রথম পাঁশকুড়া হাওড়া লোকাল। ঘড়ির কাঁটায় এখন বাজলো 5টা বেজে 21 মিনিট। এখন চলে আসলাম হাওড়া জাংশনেরই বাইরে। আজকে আমাদের প্ল্যান ছিল সকাল 6টা 5-এর একটা গ্যালোপিং লোকাল ছিল, যেটা হাওড়া থেকে ছেড়ে যাবে না, হাওড়া বর্ধমান গ্যালোপিং লোকাল। ওটাতে করে বর্ধমানে পৌঁছানোর কথা ছিল প্রথমে, তারপরে বর্ধমান রামপুরহাট একটা মেমু ট্রেন আছে, ওই ট্রেন ধরে আজকে টোটালি জার্নিটা একদম লোকালে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে ট্রেনের সব টাইম টেবিল সব ওলটপালট হয়ে গেছে। হাওড়াতে এসে দেখলাম 6টা 5-এর যে বর্ধমান যে গ্যালোপিং যে ছিল না, সেটা চেঞ্জ করে দিয়েছে, সেটা করে দিয়েছে 5টা বেজে 25 মিনিটে। তো আমার সাথে রয়েছে আরও 2 বন্ধু, অমিত দা আছে, তার সাথে আরেকজন আছে। তাদের ওঠার কথা ছিল ব্যান্ডেল জংশন থেকে, কিন্তু ব্যান্ডেল জংশন থেকে এই ট্রেন কোনোভাবেই ধরা সম্ভব নয়। সেই জন্য এখন আবার আমাদের প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। এখন হাওড়া থেকে সোজা এখন বাস ধরে চলে যেতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। হাওড়া ব্রিজের সামনে এই বাসগুলো সব শিয়ালদা যাচ্ছে, এই বাসটাও যাচ্ছে শিয়ালদা, পাশের এইটাও শিয়ালদা যাবে, আর এইটাও যাবে শিয়ালদা। এখন ঘড়িতে সময় সকাল 6টা, আর এটা শিয়ালদার ফলের বাজার। সকালের এই সময় পুরো রমরমা ফলের ব্যবসা চলছে এখানে। এটা নাইট মার্কেট, মানে রাত থেকে এখানে সব ফল বিক্রি হয়। আর মোটামুটি সকাল 8টা 9টা পর্যন্ত এখানে এইটা চলতে থাকে। আর এখন যেই টাইমে আমি এখানে পৌঁছেছি, এই সময় এখান থেকে একটাই ট্রেন দেখাচ্ছে, মা তারা এক্সপ্রেস, যেটা সকাল 7টা বেজে 20 মিনিটে এই শিয়ালদা স্টেশন থেকে। তার আগে অন্য কোনো ট্রেন নেই, তো আর কিছু উপায় নেই, ওই ট্রেনে করে যেতে হবে। হাওড়াতে চা খাওয়ার সুযোগ পাইনি, সেই জন্য শিয়ালদা স্টেশনের ভেতরে ঢোকার আগে 1 কাপ চা মুখে নিয়ে নিচ্ছি গরম গরম। আর এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো চাটা ঝটপট করে খেয়ে আমাদের টিকিট কাটতে হবে, এখনও টিকিট নেওয়া হয়নি। কাউন্টারের সামনে এত লম্বা লাইন লেগে গেছে, কাউন্টারে দাঁড়ালে কম করে 30 মিনিট সময় লাগবে টিকিট কাটতে। সেই জন্য ইউটিএসের মেশিন থেকে টিকিট কেটে নিয়েছি। একটা টিকিট আমাদের পড়েছে 90 টাকা করে। এইটা হলো 9 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আগে থেকে, এটা মা তারা এক্সপ্রেস। এই মা তারা এক্সপ্রেসে একদম শেষের দিকে রয়েছে 3টে জেনারেল কম্পার্টমেন্ট, তার মধ্যে একটা লেডিস ওয়াচ দেখলাম। আর আমরা একদম এগিয়ে যাচ্ছি ট্রেনের একদম প্রথমে ভাগে, কারণ আগের বারে আমি এসেছিলাম ট্রেনের একদম প্রথমে সিট খালি ছিল, সেই জন্য ট্রেনের আগেই একদম এগোচ্ছি। তো চলুন সিট পাওয়া যায় কিনা সেটা দেখি। আমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই। ঠিক মিডলের দিকে পড়েছে 5-5টা D1 থেকে একদম D5 পর্যন্ত সেকেন্ড সিটিং কোচ। তারপরে সামনে রয়েছে একটা চেয়ার কার এবং একটা এসি কোচ। ট্রেন ছাড়তে আর মোটামুটি 7 মিনিটের মতো বাকি আছে। ভেবেছিলাম সিট পাবোই না, কারণ ট্রেনের একদম পেছনের ভাগের দিকে সব সিট ফুল হয়ে গেছে। সামনে আসার পর দেখলাম বেশ কিছু সিট খালি। আমি এরকম জানালার পাশে এরকম সিঙ্গেল সিট একটা পেয়ে গেছি। আর এখানে রয়েছে অমিত দা, আর এখানে রয়েছে আমাদের এই ভাই। ঘড়ির কাঁটা এখন 7টা বেজে 20 মিনিট। তো ফাইনালি মা তারা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা হয়েই গেল। পাশে এটা দাঁড়িয়ে আছে শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস।
এখন ঘড়ি কাটা 7:31 আর এখন দমদম স্টেশন ক্রস করছি। এইমাত্র বেলঘড়িয়া স্টেশন ক্রস করলাম আর ট্রেনের গতি স্পিড পুরো মারাত্মক, পুরো ঝড়ের গতিতে ট্রেন ছুটছে। কোনটা কোন স্টেশন ভালোভাবে না দেখলে তো বোঝা যায় না। আজ দিয়ে একদম শাঁ শাঁ করে বেরিয়ে যাচ্ছে। আজকের এই ট্রেন জার্নিতে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো প্রয়োজন হবে না, কারণ ট্রেনটা এত স্পিডে দৌড়চ্ছে না, বাইরের যে ট্রেনের যে শব্দ এটাই ভাবছি সব থেকে ভালো লাগবে। এরপরে আসতে চলেছে নৈহাটি জংশন, যেটা এই ট্রেনের প্রথম হল্ট। এই ট্রেনটার মাঝে টোটাল 8 জায়গায় দাঁড়ায়, তারপরে গিয়ে পৌঁছয় রামপুরহাটে। আর এখন বর্তমানে ট্রেন জার্নি করতে না প্রচুর পরিমাণে ভয় লাগে, কারণ এখন ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে চুরি হচ্ছে। এই যে হচ্ছে আমাদের অমিতদা, তো অমিতদার একটা মোবাইল কিন্তু চুরি হয়েছে গত 3-4 দিন হলো। 90,000 টাকা দিয়ে OnePlus-এর একটা ফ্ল্যাগশিপ ফোন কিনেছিল। কতদিন হয়েছিল অমিতদা? এই 10 থেকে 12 দিন। 10-12 দিন, মানে 10-12 দিনে মোবাইল চুরি হয়েছে। মানে ট্রেনে উঠতে গিয়েই চুরিটা হয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, তার বাড়ির সামনে, মানে তার যে নিজের যে মানে রেল স্টেশন না, তার যে লোকাল স্টেশন, সেই জায়গা থেকে হয়েছে। শ্যামনগর থেকে হয়েছে। শ্যামনগর থেকে হয়েছে, শ্যামনগর। জাস্ট উঠেছি আর পকেট থেকে ফোনটা নিয়ে পালিয়ে যায়, আর ভিড়ের মধ্যে মিলিয়ে যায় চোরে। আমি খুঁজে পাইনি, জিডি করেছি। নৈহাটি যে RPF থেকে আছে জিআরপি, তারা বললো যে 1 থেকে 2 মাসের মধ্যে চান্স আছে পাওয়ার। 1-2 মাসে যখন মোবাইলটা ফিরে পাবে না, তখন মোবাইলের কোনো অস্তিত্ব থাকবে না, মানে ওটা পাওয়া না পাওয়া দুটোই সমান। এখন ঘড়িতে বাজে 8:03 আর এটা হচ্ছে নৈহাটি জাংশন। এই জায়গা থেকে ভিড়ের পরিমাণটা দেখুন। যে কটা সিট মোটামুটি খালি ছিল, এরপর আর খালি থাকবে না, সব সিট ভরে যাবে। ওই জন্য থেকে অতিরিক্ত ভিড় কিন্তু এই স্টেশন থেকেই হয়ে যায়। এর আগের বারেও আমি যখন গিয়েছিলাম, তারাপীঠ যখন গিয়েছিলাম এই মালদা এক্সপ্রেসে করে, তখনও কিন্তু এই ভিড়ের সম্মুখীনটাই হয়েছিলাম। এই যে দেখুন, সব সিট সব হচ্ছে ফুল হয়ে গেছে, প্লাস কত মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে এবার দেখবেন। এখন ঘড়িতে বাজে 8:24। এটা হচ্ছে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল ঢোকানোর সময় ছিল 8:30, কিন্তু 8:24 দিয়ে দিয়েছে, এত অ্যাডভান্স। আসবে এরপরে ট্রেনে আরো যত এগোবে আরো তত ভিড়ের পরিমাণ বাড়তেই থাকবে, একটুও কিন্তু কমবে না। বর্ধমান জাংশনে সব থেকে বেশি ভিড়, যত মানুষ হচ্ছে নামছে এখান থেকে, তার থেকে বেশি মানুষ কিন্তু উঠবে, সব বাইরে সব দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে। আর পুরো ট্রেন জার্নিতে কি বলবো, সকাল এই 9টার সময় না, মানে এই সাইড দিয়ে পুরো ঘাম ঝরছে, এত গরম, চোখগুলো গরমে পুরো শুকনো হয়ে গেছে ট্রেনের যে বাইরের যে হাওয়া। আর এখানে বিক্রি হচ্ছে বর্ধমানের যে ফেমাস সীতাভোগ। গেটের সামনে থেকে একটু ভেতরে ঢুকে যান, বাকিরা ঢুকতে পারছে না, অবস্থা ভীষণ খারাপ। গেটের সামনেই সব দাঁড়িয়ে পড়ছে, মানে বাইরে থেকে যে মানুষজন যে ভেতরে যে ঢুকবে না, সেই জায়গা পাচ্ছে না। এখানে চা পাওয়া যাচ্ছে, তার সাথে ঠান্ডা জল, চিড়ে চিপস। সেই সকালবেলায় একবার শিয়ালদা থেকে চা বিস্কিট খেয়ে উঠেছিলাম, তারপরে খাওয়া তো আর কিচ্ছু হয়নি, প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। আর এখানে ট্রেনের মধ্যে এরকম লুচি পুরি বিক্রি হচ্ছে, মানে পুরি সবজি, যেটা নিয়েছে ওই 30 টাকা করে। এইরকম লাল লাল হচ্ছে আলুর সবজি, তার সাথে একটা লঙ্কা, আর এটা একটা চাটনি দিয়েছে, খুবই একদম অল্প পরিমাণে। আর এই কাগজের নিচে এখানে লুচি আছে 1, 2, 3, 4। এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছেড়ে যাচ্ছি। 10:18 তো টাইম ছিল এখানে ঢোকানোর, তার জায়গায় 10:48। বর্ধমান স্টেশন আসার পর থেকে মারাত্মক লেভেলে ট্রেন লেট করছে, আর তার উপরে গরমের চাপ। এই যে কী যে জ্বালা, এটা কিন্তু বলে বোঝানো মুশকিল। এর আগেও যখন আমি মাত্রা এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম আগের বছর, তখনও সেম পরিস্থিতি, 2 ঘন্টার কাছাকাছি ট্রেন হচ্ছে লেট ছিল। তো দেখা যাক
অ্যাটলিস্ট কটার সময় গিয়ে পৌঁছোই রামপুরহাট স্টেশনে। এখনের সময়ে কাটা বলছে 11:20 আর এখন আমরা এসে পৌঁছালাম সাইথিয়া জাংশনে। এরপরে এখন একটা স্টেশন আছে তারাপীঠ রোড, তারপর রামপুরহাট, সাইথিয়ার 3 নম্বর প্ল্যাটফর্ম। এখন এর ঘড়ি কাটা বলছে দুপুর 11:58, মাত্র 3 মিনিট লেট করে ট্রেন আমাদের পৌঁছে দিল রামপুরহাট জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এখানে পৌঁছে যাব, কারণ বর্ধমান ছেড়ে যখন ট্রেন এগোচ্ছিল না তখন 30 মিনিটের মতো লেট ছিল। তো যাই হোক, ভালোই হয়েছে, গরমের সময় বেশি গরম আর সইতে হবে না। তো এখন স্টেশন থেকে আমাদেরকে বাইরে বেরিয়ে সোজা হচ্ছে বাম দিকে যেতে হবে। বাম দিকে রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, ওখান থেকে প্রচুর শেয়ারিংয়ে কিংবা রিজার্ভে প্রচুর গাড়ি পাওয়া যায় একদম মন্দিরের সামনে যাওয়ার জন্য। আর অলরেডি এখানে নামার আগে না অনেক মানুষ আবার ভেতরে কিন্তু উঠে পুরো ভর্তি হয়ে গেছে। শেষ টাইমে যেমন ট্রেনটা খালি খালি আসছে এখানে, তেমনি যাওয়ার সময় ট্রেনটা কিন্তু আবার ফুল হয়ে যায় এখান থেকে। যেহেতু এটা তীর্থের জায়গা, সেই জন্য এখানে প্রচুর বয়স্ক মানুষ আছে। তাদের কথা হবে একটা জিনিস খুব ভালো করেছে এখানে তারাপীঠ রেলওয়ে স্টেশনের একদম প্ল্যাটফর্মেই, মানে 3-4 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এরকম হচ্ছে এসকেলেটার আছে। চলুন যাওয়া যাক। এখানে একটা লিফট আছে, কিন্তু লিফট হচ্ছে আউট অফ সার্ভিস লেখা রয়েছে। এই যে রামপুরহাট স্টেশন আছে, এটা দেখতে কিছুটা সেই তারাপীঠের মন্দিরের ন্যায় তৈরি করেছে, এক্সিট এন্ট্রির যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে পেছনে। আর এছাড়া এর যে আগের স্টেশন আছে না, তারাপীঠ রোড, সেই স্টেশনেও কিছুটা এইরকমই লুক দেওয়া হয়েছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে জায়গাটা দেখছেন, এটাই হচ্ছে এখানে অটো স্ট্যান্ড। দাদা ভাড়া কত করে নিচ্ছে এখন? 40 টাকা। 40। পুরো সে ব্রয়লার যে মুরগিগুলো হয় না, 15 জন তুলে দিয়েছে একটা অটোর মধ্যে। ভাবা যায় 40 টাকা করে নিচ্ছে এখান থেকে পার হেড। আর এখান থেকে পৌঁছতে সময় লাগবে 30 মিনিটের ওপরে। 20 মিনিট লাগবে বলছে যদিও, কিন্তু আমি আগের বার এখানে এসেছিলাম, আমি দেখেছিলাম 30 মিনিটের ওপরে সময় লেগেছিল। তো দেখা যাক কতক্ষণ লাগে সময়। আমরা এখন নেমে পড়েছি এই জায়গাটায়। এটা তারা মা সরণি, বড় বড় করে লেখা আছে। প্রচুর গাড়ি আসছে, সব গাড়িগুলো কিন্তু এখানে সবাইকে নামাচ্ছে। এইদিকে সোজা বেরিয়ে গেলে মন্দির। আর আগেরবার আমি যখন এসেছিলাম তখন এই গলি দিয়ে গিয়ে না, এই যে সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটাতে ছিলাম। যেহেতু দুপুরবেলা এসেছি, আজকে এই সময় এখন রুম পাবো কিনা জানি না। অনেক মানুষই এখন সব রুম খোঁজাখুঁজি করছে সব এখানে এসে, যারা সব এই ট্রেনে করে আসছে। কোন রুম আমরা নিচ্ছি, কোন জায়গায় থাকছি, মন্দিরের ডিস্টেন্স কতটা, সব কিছু শেয়ার করবো আপনাদের। তার আগে চলুন রুমটা নিয়ে নিই। এইবারে চলুন আমি যে হোটেলটা নিয়েছি সেটা আপনাদের দেখাই সবার আগে। সামনেই ওটা হচ্ছে তারামা সরণি। জাস্ট অল্প একটু এগিয়ে এসে ডান দিকে দেখুন, এখানে একটা বাবা ভোলানাথ হোটেল বলে একটা হোটেল আছে। ঠিক এরই হচ্ছে অপোজিটের রাস্তা। এই যে রাস্তা, অল্প একটু গিয়ে সামনে আছে হোটেল। পাশে এরকম কয়েকটা গালামালের দোকান আছে, তার সাথে এখানে একটা চায়ের দোকান পেয়ে যাবেন। ঠিক এই জায়গায় এসে প্রথমে আছে শিবালয় হোটেল, তারপরের যে হোটেলটা আছে এই হোটেলটাই হচ্ছে আমরা আছি। এই হোটেলের নাম হোটেল কৈলাসনাথ। এই যে উপরে এই যে দেখছেন লম্বা হোটেলটা, 4th ফ্লোর। চলুন উপরে যাই, উপরে গিয়ে দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কেমন দেখতে। চলুন এবারে আপনাদেরকে রুম ট্যুরটা করাই। তার আগে দেখিয়ে দিই, আমি ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এই দিকে মন্দিরের রাস্তা, আর এই রাস্তা ধরে আমি এসেছিলাম নিচে। এখান থেকে পুরো যে শহরটা পুরো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কত সুন্দর, সব বড় বড় যত সব বিল্ডিং দেখছেন এখানে প্রত্যেকটা হচ্ছে হোটেল, থাকার হোটেলের কিন্তু এখানে শেষ নেই। এই হচ্ছে ছোট্ট একটু সরু ব্যালকনি, লাইন ধরে এখানে অনেকগুলো রুম আছে। সিঁড়ি দিয়ে উঠে এসে একদম প্রথমের এই রুমটা আমরা নিয়েছি। ছোট্ট একটা রুম, কিন্তু খুব সুন্দর রুম। আর এটা হচ্ছে এসি রুম, এখানে এসি আছে। এইটা হচ্ছে ওপরে এসি, তার সাথে দেখুন একটা বড় সাইজের মিরর আছে, একটা টেবিল, নিচে এরকম আলমারির মতো আছে। আর এখানে এরকম কাঁচের গ্লাস, জলের মগ সব কিছু রাখা আছে, এসির রিমোট। আর এখানে আছে হ্যাঙ্গার, লাইট, উপরে হাই স্পিড পাখাও দেওয়া আছে। এখানে আছে একটা এলইডি টিভি, তার সাথে এরকম একটা বড় সাইজের একটা বেড দেখছেন, 3টে বালিশ দেওয়া আছে, যেহেতু আমরা 3 জন আসছি এখানে।
আর নিচেটা এরকম পুরো টাইল দেওয়া, একটা এখানে চেয়ার আছে, তার সাথে এই রুমের মধ্যে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বাথরুম, বাথরুমের ভেতরটা দেখুন এইরকম টাইল দেওয়া, এখানে গিজারের ব্যবস্থা আছে শীতের সময় আসলে। এখানে কোমোডের ব্যবস্থা নেই, এরকম হচ্ছে বাংলা বাথরুম। আর এখানে রয়েছে বেসিন, আয়না। আমরা বাংলার ছেলে, বাংলা পায়খানা, কোনো অসুবিধে নেই, কোমোডের কোনো প্রয়োজন নেই আমাদের, যেহেতু আমরা একদিনের জন্য আসছি। আর এই যে রুমটা দেখছেন, এই রুমের প্রাইস মাত্র আমাদের কাছ থেকে নিয়েছে 700 টাকা। এখন কিন্তু সিজনের সময় 700 নিয়েছে, কিন্তু অফ সিজনেও এসি নিতে চাইলে কিন্তু রেট একই থাকে, কিন্তু নন এসিতে নিতে চাইলে তার কিন্তু প্রাইস অনেক নিচে পেয়ে যাবেন। এই রুমটা যদি নন এসিতে নেই তাহলে হয়তো আরও 200 টাকা কমে পেয়ে যেতাম। এই হোটেলের ডিসক্রিপশানের নাম্বার দেখুন দেওয়া আছে, ডিসপ্লেতেও দিয়ে দেবো আপনাদের, আপনারা এখানে আসতে চাইলে বুক করে নিতে পারেন আগে থেকে। আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম গলির পাশে হচ্ছে একটা হোটেল আছে, যেখানে 60 টাকায় দুপুরে আনলিমিটেড মানে ভেজ খাবার দাবার দিচ্ছে। এরকম ছোট্ট থালি, এখানে ভাজা, পাঁপড়, স্যালাড, ডাল, তার সাথে সবজি, শেষ পাতে চাটনি না কি একটা আছে বললো আরও, তো এটা আনলিমিটেড। আর খাবারের স্বাদ খুব ভালোও নয়, খুব খারাপ নয়। ঘুম কাটানোর জন্য দারুণ একখানা চা পেয়েছি এই পাশের এই দোকান থেকে। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে রাত্রি 8টা। এবার আপনারা তো বলবেন যে রাত্রি 8টা কেন, আমি তো ঢুকেছিলাম এখানে দুপুরে। আসলে কালকে রাত থেকে যে বাড়ি থেকে বেরিয়ে আসছি না, এতটুকু ঘুম হয়নি। পুরো জার্নি করে এখানে এসে পৌঁছেছি, তারপরে দুপুরে স্নান করে ফ্রেশ হয়ে ওই যে ঘুমিয়েছি না, তারপর ঘুম আর ভাঙেনি। সোজা এখন রাত্রি 8টা বেজে গেছে, তাও মানে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম অনেকবার বেজেছে। তো এখন ঘুম কাটানোর জন্য এখন চা খাচ্ছি, চা খেয়ে এখন হচ্ছে সোজা চলে যাব পাশে যে এখানে মাত্রা সরণি আছে, ওখান দিয়ে এখন মন্দিরের দিকে যাব। এর আগের বারে যখন আমি এসেছিলাম এখানে, তখন আপনারা দেখেছেন যে দিনের বেলায় মন্দিরের ভেতরে কীভাবে পুজো দেয়, লাইন কীভাবে পড়ে। তো আজকে চলুন আপনাদেরকে দেখাই যে রাত্রের সময় আপনারা যারা এখানে পুজো দিতে চাইবেন, তো এখানে কত কি লাইন পড়ে, কতটা সময় লাগতে পারে পুজো দিতে, এবং রাতের যে মার্কেটটা যে আছে না মন্দিরে যাওয়ার আগে, ওই মার্কেটটাও দেখাবো আপনাদের। ঝাল মিডিয়াম দাও। এই ফুচকার দোকান এমন একটা জায়গা যেখানে হাতে বাটি ধরতে হয়। এখানে 10 টাকায় 5টা ফুচকা। ফুচকাটা এত পরিমাণে ঝাল ছিল, চেয়ারের ভিতর পুরো লাল হয়ে গেছে। তো চলুন, এখন আমরা চলে এসেছি তারামার সরণির সামনে। এই যে দেখছেন, এইটা হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। গেট দিয়ে অল্প একটু প্রবেশ করার পরে বাম দিক দিয়ে এই জায়গা দিয়ে একটা রাস্তা চলে গেছে এইদিকে। এইটা হচ্ছে মহাশ্মশানে যাওয়ার রাস্তা, মানে ডাইরেক্ট যদি কেউ যদি গেট দিয়ে ঢুকে যদি শ্মশানে যদি যেতে চান না, তাহলে এই দিক দিয়ে গেলে খুব সুবিধা হয়। আর তাছাড়া এইদিকে মন্দিরের সামনে থেকেও শর্টকাট আছে যাওয়ার জন্য। মন্দিরে যাওয়ার আগে এই যে গলিটা আছে না, এই গলিটা হচ্ছে সব থেকে প্রসিদ্ধ গলি। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। মন্দিরের পুজোর প্রসাদ, প্যাড়া, কেনাকাটার দোকান, খাওয়ার হোটেল, থাকার হোটেল, সমস্ত কিছুই পেয়ে যাবেন এই একটা গলির মধ্যে। আর এই গলিতে সারা বছর যখনই আসবেন তখনই কিন্তু মানুষের ভিড় একদম ঠাসা। এই যে সামনের দিকটা আপনাদের হচ্ছে দেখাচ্ছি, কত ভিড় দেখুন। ডান দিকে এইটা হচ্ছে মিষ্টান্নের দোকান, এখানে সব প্যাড়া ট্যাড়া সব পাওয়া যায়। আর এখানে কেনাকাটার জন্য বহু সব দোকান দেখতে পাচ্ছেন। এখানে মা তারার সব বিভিন্ন সব ছোট বড় সব মূর্তিও কিনতে পেয়ে যাবেন এখানে। এই যে পেছনে এই যে গেটটা দেখছেন, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট। এই মেন গেটের পাশে এখানে কিন্তু প্রচুর পুজো দেওয়ার জন্য প্রচুর এখানে পুজোর সব ডালা ডালা পেয়ে যাবেন। তার মধ্যে এখানে বাম দিকে একটা দোকান আছে একদম মন্দিরের পাশে একদম, এখান থেকেও সব কিছু মোটামুটি পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। এখানে এরকম ফুলমালা, এরকম পুজো দেওয়ার সব প্রসাদ, প্যাড়া, পুরো ডালি মোটামুটি এখানে পাওয়া যায়। আর এখানে একটা সুবিধা কি 10 টাকা, 11 টাকা থেকে শুরু। হ্যাঁ, শুরু লয়, তাহলে ইউটিউবের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 101 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, মানে এখানে যার যেমন পছন্দ সেই রকম মানে প্রাইসের সব ডালি আছে এখানে। আর একটা সুবিধা কি, এখান থেকে পুজোর ডালি নিলে এখানে জুতো টুতো রাখার জন্য না আলাদা করে কোনো টাকা পয়সা লাগে না, এখানে ভেতরে সব কিছু ফ্রিতে রাখা যায়। তাছাড়াও এখানে উপরে রাখা যায়, কিন্তু সেটা এমনি মন্দিরে মানে এক্সিট মানে ভেতরে এন্ট্রি করলে। আর পুজো দিতে হলে যদি ডালা যদি নেন তাহলে এখানেই রাখতে পারবেন, খুবই সেফটি একদম, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন এখন আমরা মন্দিরের ভেতরে যাই। এই যে দাদার বাড়ি বলছে হচ্ছে হরিয়ানাতে। हरियाणा में भाई मैं कहाँ से? पहली बार यहाँ हरियाणा में, जैसे हरियाणा से आया हूँ, पहली बार कोई ऐसा मंदिर देखा जिसमें बलि दी जाती है, हमारे वहाँ नहीं दी जाती। हम भी कुछ नया देखने के लिए आए हैं। यहाँ जो प्रसाद चढ़ता है वो भी मीट का चढ़ता है, मतलब मांस मीट जो भी है, और दारू भी चढ़ती है शायद। हाँ चढ़ता है।
तो हम इसीलिए आए हैं देखने के लिए। अच्छा है वैसे मंदिर की सजावट, जो यहाँ की व्यवस्था है बहुत अच्छी है। এই মন্দিরে ঢোকার আগে এখানেও কিন্তু অনেকে সব জুতো চপ্পল সব খুলে রেখেছে, কিন্তু এখানের যে অবস্থা না, একবার যদি হারিয়ে যায় আর পাওয়ার চান্স না এর বরাবর। এই রাত্রি 8:30টার সময় মন্দিরে প্রবেশ করেই না এখানে কত মানুষ দেখুন সব ভিড় জমিয়েছে। সামনেই প্রসাদ খাওয়ার জায়গা, প্রচুর মানুষ সব লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে প্রসাদ সব নেওয়ার জন্য। আর তার সাথে এখানে সব যারা এখানে পুজো মানত যারা করে তারা এখানে পুজো দিচ্ছে, হোম যজ্ঞ সব কিছু হচ্ছে। আমরা সবাই জানি এই তারাপীঠ হচ্ছে সাধনা যজ্ঞের জন্য কিন্তু ফেমাস। সব থেকে মানে বড় বড় সব যে তন্ত্র সাধকেরা তারা এই তারাপীঠ শ্মশানে এখানে দেখতে পাওয়া যায়। এই মন্দিরের একদম পেছন দিয়ে মানে যেই জায়গা দিয়ে উঠেছি আমরা, ওই জায়গা দিয়ে অল্প একটু বাম দিকে এগিয়ে গেলে মানে ডান দিকে মানে আসতে ডান দিকে পড়ে, তো ওখানে রয়েছে সামনে হচ্ছে মহার শ্মশান। তো মহার শ্মশানে আমরা যাব, তার আগে চলুন তারাপীঠের যে মন্দিরটা আছে মন্দিরের লাইনটা আপনাদেরকে দেখাই খালি একবার। এই যে দেখুন এখান থেকে সব কিন্তু লাইন পড়েছে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য। এখনের দিনে কিন্তু অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। মন্দিরের সামনে থেকে এরকম সব জাল দিয়ে সব হচ্ছে ঘিরে দিয়েছে ব্যারিকেড করে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, এই মন্দিরের সামনে থেকে যে ছোট্ট লাইনটা শুরু হচ্ছে এটা হচ্ছে ভিআইপি লাইন। এই যে দেখছেন ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। আর জেনারেল লাইন যেটা সেটা তীর চিহ্ন দেওয়া আছে। মানে এই যে ওপরের যে লাইনটা দেখছেন যেখান থেকে প্রচুর মানুষ আসছে লাইন দিয়ে পুজো দিচ্ছে, এইটা হচ্ছে জেনারেল লাইন। আর এই লাইনের ভিড় মারাত্মক, অনেক দূর থেকে পড়ে যায়। তো সব কিছু দেখাবো আপনাদের কালকে সকালে। এটাই হলো সেই ভিআইপি গেট। এই জায়গা দিয়ে ভেতরে পুজো দিতে গেলে খুব বেশি সময় লাগে না, খুব কম টাইমের মধ্যে পুজো দেওয়া সম্ভব। এই ভিআইপি গেটের লাইন দেওয়ার জন্য টিকিট কাটতে হয়। মন্দিরের যে পেছনের গেট আছে ওই গেটের পাশে রয়েছে কাউন্টার, ওখান থেকে ভিআইপির জন্য টিকিট কাটতে হয়। আর একজনের টিকিট মূল্য কিন্তু পড়ে 500 টাকা করে চার্জ। আর জেনারেল লাইনে কোনো চার্জ লাগে না, কিন্তু ভিআইপিতে 500 টাকা করে লাগে এক একজনের, এটা জানিয়ে দিলাম। এখন বর্তমানে কিন্তু তারাপীঠ মন্দিরে অনেক কিছু জিনিস পাল্টে গেছে, অনেক কিছু নিয়ম পাল্টেছে, পুজো দেওয়ার সিস্টেমও পাল্টেছে, লাইন পাল্টেছে, সব কিছুই পাল্টেছে। এখানে এই যে জায়গাটা দেখছেন জায়গাটা কিন্তু চেনা যাচ্ছে না এখন এই সময়। এখানে একটা সুবিধা কী করেছে, আগে মায়ের বিগ্রহে দর্শন করতে হলে সামনে আটচালায় দাঁড়াতে হতো, এখন এই জায়গাতে দাঁড়িয়ে কিংবা বসে একদম পুরো লাইভ দর্শন করা যায়। শনিবার এবং মঙ্গলবার দিন এই মন্দিরে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় থাকে, এটা হচ্ছে আমরা সবাই জানি। তো আজকে ভিড়টা আপনাদেরকে দেখালাম। আর আজকে এমন একটা দিন, কালকে হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে আজকে মন্দির কত সুন্দর সেজে উঠেছে। আজকে কিছুদিন আগে একজন দর্শক আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে তারাপীঠের মন্দিরে আসার, তো তাকে অশেষ অশেষ ধন্যবাদ যে আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য। রাত্রি 9টার পর মহাশ্মশান কেমন দেখতে সেটা দেখি গিয়ে। না পেড়া কত করে? এটা 200 করে। মন্দির থেকে বাইরে বেরিয়ে মহাশ্মশানে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। একটা মন্দির থেকে সোজা চলে গেছে, আর একটা রাস্তা আছে অল্প একটু এগিয়ে এসে বাম দিকে। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 11:30। মন্দির দর্শন হলো, শ্মশান দর্শন হলো, তারপর এখন হচ্ছে আমরা ফিরছি রুমের দিকে। আর এখনের এই সময় রাস্তাটা একটু ক্লিয়ার পেয়েছি। সারা দিন মানে সন্ধ্যের পর পর্যন্ত এই রাস্তায় না এত ট্রাফিক থাকে, পা গলিয়ে যাওয়ার উপায় নেই। আর কান পাশ তো পুরো দূর দেয়। আবার নিয়ে সোজা আমরা হোটেলে চলে যাবো, যেহেতু হচ্ছে রাত হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আজকে মোটামুটি ঘুমাবো। আর কালকে ভোরবেলাতে আমাদের কিন্তু ঘুম থেকে উঠতে হবে, কারণ ওখানে মন্দির লাগোয়া কিছু দোকান আছে, কিছু মানুষজন আছে, তাদের আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে পুজো দেওয়ার সঠিক টাইম কোনটা। তো ভোর 4টে থেকে 4:30-র মধ্যে আমরা যদি পৌঁছতে পারি তাহলে সকালে খুব কম টাইমের মধ্যে আমরা পুজো দিয়ে আবার হচ্ছে ফিরে যেতে পারবো রুমে। আর যদি একটু দেরি করি তাহলে অনেক লম্বা লাইন হয়ে যায়, 3-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় পুজো দিতে। তাহলে আজকে রাতের মতো সবাইকে টাটা। সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং।
এখন আবার চলে যাচ্ছি সোজা আমরা মন্দিরের দিকে। কালকে আমাদের বলেছিল ভোর 4টে থেকে 4:30-র মধ্যে মন্দিরের সামনে পৌঁছে যেতে। কতটা কি লাইন পড়ে গেছে কিছু জানি না, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, অনেক চেষ্টা করেছি তবুও 30 মিনিটের মতো লেট। এখন ঘড়ি কাটায় ওই মোটামুটি 5:05-10 মতো বাজে। তো এখন তাড়াতাড়ি করে এখন মন্দিরের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে সবার প্রথমে লাইন দিতে হবে, আর কতটা কি লাইন পড়েছে, কোন জায়গা থেকে লাইন দিচ্ছে এখানে এখন এই সময় বর্তমানে সব কিছু দেখাবো আপনাদের, চলুন। আর এখন এই টাইম থেকে কত মানুষ দেখছেন সব মন্দিরের দিকে সব যাওয়া শুরু করে দিয়েছে। ভোর রাত থেকে যেমন এখানে লাইন লাগে না, তেমনি দোকানপাটও এখানে খুলে যায়, কোনো অসুবিধা নেই। আর আমরা কালকে যে দোকানটা দেখিয়েছিলাম একদম মন্দিরের বাম দিকের এই দোকানটা, এই দোকান থেকে ডালা হচ্ছে নিয়ে নিচ্ছে পুজোর, এইরকম ডালা 101 টাকা করে নিচ্ছে। তাহলে চলুন তাড়াতাড়ি হচ্ছে আমরা যাই, যেখান থেকে লাইন লাগছে সেই জায়গায় দাঁড়াই আমরা। মন্দিরের ভেতরে প্রবেশ করে বাম দিকে একদম আসতে হবে, এই দিক দিয়ে নিচে হচ্ছে নামা যায়, মানে এইদিকে একটা পুকুর আছে, তো পুকুরের ধার থেকে লাইন লাগে। আগে আগে এখানে আসলে ভেতরে মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে ঢোকা যেত, কিন্তু এখন সেটা কিন্তু অ্যালাউ নেই। এখন যেই জায়গা থেকে লাইন পড়ছে দেখুন, এই যে ডান দিকে হচ্ছে কুণ্ডটা আছে, কুণ্ডের পাশে এই জায়গাতে একটা লাইন আছে, পাশে এখানে মোবাইল জমা দেওয়ার কাউন্টার আছে, মানে ক্যামেরা মোবাইল এগুলো কিন্তু সব এখানে জমা দিয়ে দিতে হবে। তো ভেতর থেকে সামনে থেকে আর আপনাদের কিছু দেখাতে পারবো না, বাইরে থেকে যেটুকু দেখিয়েছিলাম সেটুকুই। এই জিনিসটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু মোবাইল সঙ্গে করে নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে এখানে জমা রাখতে হচ্ছে। আর লাইন পড়েছে দেখুন কত লম্বা লাইন, এখনও এই সময় এখানে এসেও একদম এই কুণ্ডের ওই ফুট থেকে, মানে ওই জায়গা থেকে লাইন লেগেছে। শেষমেশ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। আর যেখান থেকে পুজোর ডালি নিয়েছিলাম সেই ডালিটা সেই দোকানে আবার দিয়েছি, ওই ঝুড়িটা যে দিয়েছিল না ওটা রেখে দিয়ে এইরকম প্লাস্টিকে করে পুজোর প্রসাদ ফুল সব কিছু দিয়ে দিয়েছে। তো এটা আমি বাড়িতে নিয়ে যাব। আর এখান থেকে যাওয়ার আগে অবশ্যই এখানে মন্দিরে নিচে কিংবা এই যে গলি আছে না, এখান থেকে প্যাড়া কিন্তু অবশ্যই নিয়ে নেব, সেটা চেক আউট করে যখন রুম থেকে বেরিয়ে যাব তখন। তাহলে ভিডিওটা কেমন হয়েছে, ভালো কি খারাপ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, জয় মা তারা।